এত কিছু কিনছি, তোমার বাপে দেখলে পাগল হয়ে যায়। সালাউদ্দিন, সালাউদ্দিন। জি কাকু। এই তুই এক কাজ কর, বলেন। মালিকের দোকানে যা, জি। যে গ্রিল নিয়ে আয়। কাকা কোয়ার্টার মানে হাফ আনবো? আরে গর্ধব, আমার ছোট জামাই যখন ইফতার করে সামনে 5-6টা গ্রিল নিয়ে তারপরে বসে, আর এখন যদি আমি কোয়ার্টার বা হাফ তার সামনে দিই, আমার মান সম্মান থাকবে? কেটে কেটে আনবো নাকি? ওরে গর্ধব, না না, আস্ত গ্রিল নিয়ে আসবি, আমার ছোট জামাইয়ের সামনে প্লেট ভরে দেব আমি। আসেনি। এই দাঁড়া গর্ধব, যাচ্ছিস টাকা নিয়ে যাবি না? এই নে, আসুন তাড়াতাড়ি আসবি, ইফতারের সময় হয়ে যাচ্ছে। কাকা এত দেরি করতেছে কেন ওরা? আমি বুঝতে পারছি না, তোমরা তো ব্যস্ত হচ্ছ কিসের জন্য? ঠিক সময় মতোই তো চলে আসবে। কি বলো তুমি? ব্যস্ত হব না মানে? আমার দুটো জামাই আসতেছে, আমি ব্যস্ত হব না? ওই তো চলে আসতেছে। হ্যাঁ, ওই দেখো চলে আসছে আমার জামাইরা। থাক থাক, আরে আরে থাক না, সালাম করা লাগবে না বাবা, আমার লক্ষ্মী জামাই। আরে দেখো কত কিছু এনেছে। থাক 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 থাক, আরে পুরো মার্কেট নিয়েছে। এই যে বড় জামাই, এই ধরেন। এই কি ধরবে? হ্যাঁ কি ধরবে? এইসব বাজার, এটা কি ফুলকপি, মূলা, ডাটা, এইসব না আমাদের বাড়ির ছাগলরাও খায় না। খাইবো কেমনে? ও শালি, এগুলা তো তোমরা পাও না। এই যে নিজের হাতে পরিশ্রম করে ফসল ফলায়, এই যে তরতাজা মূলা, ফুলকপি, ডাটা, এগুলো তো সব ক্ষেত থেকে উঠাই নিয়ে আসছে, এগুলো তো তুমি পাবা না। চুপ থাকেন তো, আপনার এই লেকচার বন্ধ করুন। এইসব শুনতে শুনতে না একদম কান ঝালাপালা হয়ে গিয়েছে। আপনি যেসব কথা বলবেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। শ্বশুর বাড়িতে কেউ কখনো এইসব নিয়ে আসে না। এই যে আমার স্বামীকে দেখুন, মাশাআল্লাহ বলতে হবে বাবার, যে কোটিতে আমার স্বামী একমাত্র। এই যে মিষ্টি, 12 কেজি মিষ্টি। 1 কেজি মিষ্টির দাম কত করে জানেন? 750 টাকা। ওই যে কমলা, কত সুন্দর তরতাজা কমলা এনেছে, সেটা আমার বাবা মা খাবে। ওই যে কলা, আরো কত কিছু যে এনেছে। এই বলো না কি কি এনেছো? তুমি শুধু অল্পতে ভুলা যাও, আসলে এত কিছু নিয়ে আসছি, ভুলারই কথা। এই যে মিষ্টির কথা বললাম, শুধু মিষ্টি আনি নাই তো, ছানা নিয়ে আসছি, এক পাতিল দইও আছে, কলা, কমলা, আর এখানে কি কি আছে আব্বা শুনবেন? আনার, কালো জাম, আর পাকিস্তানি শ্বেত ফল, যেটা আপনার প্রিয়। এই শেফা গর্ধব, তুই একটা বার কি আমার মান সম্মান চিন্তা করলি না? আমার ছোট জামাইয়ের কাছে এভাবে তুই ছোট করে দিলি। হ্যাঁ, কি নিয়ে আসছিস? মূলা। এই দেখো তোমার বড় জামাই মূলা নিয়ে এসেছে, বুঝেছো? আর আমার ছোট জামাই দেখো পুরো মিষ্টির দোকান নিয়ে এসেছে, ফলের দেখো বাহার, কত কিছু। লজ্জা করে না? এখন তো আমার ইচ্ছে করছে। আব্বা একটা ঠোঙা খুইলা দেই, একটা মিষ্টি খাইয়া দেখেন। জামাই আমি তো রোজা ও আছি। আচ্ছা আচ্ছা, আমিও তো রোজা। আচ্ছা শোনো না, এইখানে দাঁড়ায় দাঁড়ায় এত কথা বলে লাভ কি? আর এই যে তোমাদেরকে বলছি, শোনো, এরপরে থেকে যদি এই বাড়িতে আসো, অন্তত হাতে মিষ্টি নিয়ে এসো, কারণ এলাকাতে আমাদের একটা মান সম্মান আছে। বাবার মান সম্মানের কথাও তো চিন্তা করতে হবে, তাই না? কবিতা থামবি? যা হবার তা তো হয়ে গেছে, এখানে দাঁড়াতে কথা না পারে, চল ভিতরে যাই। বড় জামাই আয়সা ভাই ভিতরে। আমার জামাই, চলো চলো ভিতরে চলো। আরে কত দূর থেকে এসেছে, জামাইয়ের বিশ্রামের ব্যবহার। চলো চলুন তো বাবা, বলছিলাম 5 কেজি করে নিতে, সবকিছু 2.5 না, কেজি। ঠিক আছে ঠিক আছে। আর কত কিছু এনেছো, কি দরকার ছিল বাবা? শেফা, আরে তুমি এটা কোনো কাজ করলা? আব্বা আম্মা কথা কইতেছে,
তার মধ্যে থেকে উঠে আসলাম, আব্বা মা কি মনে করবো? তুমি এখন পর্যন্ত আমার বাপ মায়ে কি কইবো এই কথা চিন্তা করতেছো? হ্যাঁ, তোমার আমি আসার আগে বারবার কইরা কইছি যে আমার বই নেইবো, বোন জামাই আইবো, এখন আমাকে যাওয়ার দরকার নাই। না, তোমার এক্ষুনি শ্বশুর বাড়িতে যাইতে হইব। কেন? শ্বশুর বাড়ির হাউস এখনো তোমার মেটে নাই? আহা, তুমি এমন করে কেন কথা কইতেছো? শোনো, কবিতার জামাই এরা হইতেছে টাকাওয়ালা। টাকাওয়ালা মানুষের মনের মধ্যে একটু অহংকার তো থাকবোই। এগুলা কি আমগর ধরলে চলবো? আমরা গরিব মানুষ, আমাকে মুখে হাসি রেখে কথা কইতে হবো, সবকিছু হজম করার আমগর মন মানসিকতা থাকতে হবো। এগুলো না রাগারাগি করলে চলবো না। আসো তো। দেখো, তুমি দিনে দিনে নির্লজ্জ হয়ে যাইতেছো। আমার বাবা মা উঠতে বসতে তোমার অপমান করতেছে আমার চোখের সামনে। আমার বোন জামাই তোমার অপমান করতেছে আমার চোখের সামনে। আমি কতক্ষণ সহ্য করবো? হ্যাঁ, এখনো তোমার হাউস মেটে নাই শ্বশুর বাড়ির? চলো এক্ষুনি বাড়িতে যাবো। এই বাড়িতে আর কোনোদিন আমো না। যেই বাড়িতে আমার স্বামীর সম্মান নাই সেই বাড়িতে আমি থাকবো না। চলো। আহা, তুমি রাগ করো না। শোনো, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা সন্তানরা একটু শাসন করবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে তো রাগারাগি করলে চলবো না। শোনো, আমি কি করি, এখন যদি আমরা চইলা যাই তাহলে আব্বা আম্মা রাগারাগি করব, মন খারাপ করব। ওনাদের মনে কষ্ট দেওয়ার দরকার নাই। আর ওনারা আমার যেটা কয় সেটার আমি উপদেশ মনে করি। আসো আসো। আরে আসো তো। আমি বাড়িতে যাবো কইতেছি। আরে আসো তো। আরে বেটা, মাত্র শ্বশুর বাড়িতে আসছি, তোর কাছ থেকে তো টাকা পয়সা নিয়ে শ্বশুর বাড়িতে আসলাম। এখনই কি শ্বশুরের কাছে টাকা চাওয়া যাবে? ইফতারের সময় হয় নাই। ইফতার টিফতার করলে মাথাটা ঠান্ডা হইলে বৈশা বুঝায় শোনায় 10 লাখ টাকার ব্যাপারই তো। আমার শ্বশুরের কাছে 10 লক্ষ টাকা হয়েছে মুড়ির মুয়া, বলমু একটা চেক দিয়ে দিব, কালকে সকালে খালি ব্যাংক থেকে ভাঙায় নিব। আরে বেটা, তুই প্যারা নিস না। রাখ রাখ রাখ, তোর ভাবি। হ্যাঁ রাখ। হ্যাঁ কও। কি? হ্যাঁ, আব্বা আম্মা ইফতার নিয়ে টেবিলে বসে রইছে আর তুমি এখানে দাঁড়ায় রইছো। আচ্ছা, তুমি এই বাড়ির আদরের জামাই, এইভাবে যদি ঘোরাফেরা করো তাহলে কি চলবো? যাও ওযু কইরা সুন্দর একটা পাঞ্জাবি পরে আসো। ইস, অজু কইরা সুন্দর একটা পাঞ্জাবি পরে আসো। পানি দিয়া কি আমার অজু হয়? আমার অজু করতে এখন টাকার প্রয়োজন। 10 লাখ টাকা যেভাবে হোক তাড়াতাড়ি তোমার আব্বার কাছ থেকে ম্যানেজ করো, টাকাটা নিয়ে বাসায় চলে যাম। এই, তুমি কি পাগল? মাত্রই তো বাড়িতে আসলাম, বিশ্রাম নাও, ইফতার করো। ইফতারের পরে আমি আব্বার সাথে কথা বলবো। শোনো, আব্বা আমারও ভালোবাসে, তোমারে তারও বেশি ভালোবাসে। আব্বারে যদি আমি কই যে আব্বা তোমাকে জামাই ব্যবসা করার জন্য 10 লাখ টাকা চাই, 10 লাখ বলে 20 লাখ দিব পাগলা। হ, কিন্তু এই যে দেখো ফকিনির বাচ্চারা চলে আসছে, শুনছে আমি আর তুমি আসমু, আইসা বৈশা রইছে। এখন আমাদের দেখে দেখি যদি ওরাও টাকা চায় পরে কি হইব? তোমার কি তাই বিশ্বাস হইলো যে টাকা চাইবো আর আব্বা তাদেরকে টাকা দিয়ে দিব? আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ওরা ফয় ফকিন্নি, ওরা 10 লাখ টাকা চাইলো আর বাবা দিয়ে দিল। এতটা পাগল তো না। শোনো, আমি তোমারে বলতাছি, তুমি আমার উপরে বিশ্বাস রাখো। টাকা যদি কাউরে দেয় তাহলে মাত্র তোমারই দিব। ওরে আমার লক্ষ্মী বলে শুধু রোজা রাখছি দেখে আসো। মানে কইরে কবিতা, আরে জামাইকে নিয়ে আয়, ইফতারের সময় হয়ে যাচ্ছে। কবিতা, এই যে জামাই। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। হ্যাঁ হ্যাঁ আব্বু, হ্যাঁ, ইফতারের তো এখন অনেক সময় আছে, ও আগে কি দরকার ছিল? জামাই বাবাজি, ইফতারের আগে সামনে ইফতার নিয়ে বসা সুন্নত। আরেকটা কথা শোনো, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে, দেখো আমার বান্দারা সামনে ইফতার রেখে বসে আছে আজানের অপেক্ষায়। দেখো আমার বান্দারা আমাকে কত ভয় পায়। আসল কথা হচ্ছে কি আব্বু, খাবারটা সামনে থাকলে আমার সহ্য হয় না। এই যে দেখেন মুরগিটা তাকায় রয়েছে আমার দিকে। জামাই বাবাজি, তুমি তো রোজা আছো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। যা সেভা বয়। কি মা, এইসব কি? হ্যাঁ, তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি কেন এই গরিব ফকিন্নির বাচ্চারা এখানে না বসাইলা? তুমি কি ভাবছো যে এই গরিব ফকিন্নির বাচ্চার সাথে বইসা আমার স্বামী এক টেবিলে বইসা ইফতার করব? কবিতা, মুখ সামলাই কথা বল। এই বাড়ির যেমন তুইও মাইয়া, এই বাড়ির ঠিক আমিও মাইয়া। এক টেবিলে বসে খামো না তো অন্য জায়গায় যাই খামো?
অন্য জায়গায় যাই খাবি। তাছাড়া আর কি করবি? হ্যাঁ, তোর স্বামী কি ইনকাম আছে? তোর স্বামী শ্বশুর বাড়িতে আইছে, কি নিয়ে আইছে? আর আমার স্বামীরে দেখ কত কিছু নিয়ে আইছে। এই যে টেবিলে নাস্তাগুলো দেখতেছস, এগুলো কার জন্য কিনছে জানো? আমার স্বামীর জন্য কিনছে আমার বাবা। তাহলে আমার স্বামী খাইবো না, তুই কি তোর স্বামী খাইবো? কবিতা, তুই ভুলে যাস না তুই যেমন এই বাড়ির মেয়ে, ও এই বাড়ির মেয়ে, তোর বড় বোন। তোর যেমন অধিকার আছে ওর অধিকার আছে। খবরদার আর একটা বারো কোনো কথা বলবি না। কথা বলবো না মানে? আমি কথা কেন কমু না মা? ওর কোনো যোগ্যতা আছে আমার স্বামীর সাথে এক টেবিলে বসে ইফতার করার? সেই যোগ্যতা তো ওর নাই। হ্যাঁ, চুপ কর, একটা কথা কবি না। আসার পর থেকে দেখতেছি তোরা সব টেবিলে আমার স্বামীর অপমান করে কথা কস। কি সমস্যা তো গো? হ্যাঁ, আমি আমার বাপের বাড়িতে আইছি, আমার বাপের বাড়িতে বসে আমার স্বামী খাইবো কি নাচবো না ঘুমাইবো এটা আমার স্বামীর ব্যক্তিগত ব্যাপার। তুই না গ্রস কেন? তোর ভালো লাগে তুই এই বাড়িতে চলে যা। আমি চলে যাবো, তুই এই বাড়ি থেকে চলে যাবি। কারণ এই বাড়িতে আমার বাবা যতটা ভালো আমারে বাসে, তোরে তার থেকে অর্ধেকও বাসে না। তুই ভুলে যাইস না যে হচ্ছে এই বাড়িতে তোর থেকে আমার অধিকারটা একটু বেশি। কারণ এই বাড়িতে বাবা আমারে সেই অধিকারটা দিছে, আর সেই অধিকারে না আমি কথা কইতাছি। এই টেবিলে শুধু আমার স্বামী একা বসে ইফতার করব, আর তোর স্বামী যদি এই টেবিলে বসে ইফতার করে তাহলে আমি আর আমার স্বামী এই টেবিল ছেড়ে চলে যাব। থাক থাক না, কি দরকার? আচ্ছা, আমরা তো অন্য জায়গায় ইফতার করতে পারবো। কি দরকার? আম্মা বাদ দেন না, কথা কাটাকাটি করার দরকার নেই, চলে। বাবা, তুমি কিছু মনে করো না, আমার এই মেয়েটা হচ্ছে আস্ত একটা বেয়াদব। জামাই বাবাজি আসো, তোমাদের অন্য ঘরে ইফতারের ব্যবস্থা করছি। ঠিক আছে। আসো। আব্বু, হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখন আজান দিচ্ছে না কেন? আমার তো এটা লাগাই থাকে। বাবাজি এই তো দিয়ে দিবে, আজান দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা কি দিও? জামাই বাবাজি, দাদারাও আগে খেজুর দিয়ে শুরু করতে হয়। নাও। না, আমি তো সবসময় যে গ্রিল দিয়ে শুরু করি। আচ্ছা খাবে, খাবে তো, তোমার জন্যই তো সব। একটা প্লেটে দিলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, খাও না। এই একটা মিষ্টি আমার। আরে বাবা না, আস্তে খাও। ফল থেকে শুরু করো। আব্বু, মুড়িটা কিন্তু আমি খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেও না, তুমি আগে ফল থেকে শুরু করো। হ্যাঁ, আগে ফল খাও। আব্বু, এই যে খেজুরটা, মহাপতের খেজুর খান। আব্বু, আসলে আপনার সাথে আমার একটা কথা ছিল, আমি বলতে পারবো না, আপনার মেয়ে বলবে। এই এখন বলবো? না ঠিক না আছে, বাবা। মা 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 শোনো, আগে ইফতারটা শেষ করো, তারপর আমরা আলাপ করবো। হ্যাঁ ঠিক আছে বাবা। হ্যাঁ, বাবা, তাহলে এটা শুরু করি না? আচ্ছা ঠিক আছে, তুমি খাও খাও খাও। না বাবা, এগুলো দিয়ে ইফতার করো। মা, এই ইফতারি আমরা খাবো না। জাগর লেগে তোমরা এই ইফতার বানাইছো কিনা আনছো, হ্যাগরে নিয়ে দাও, হেরা মন বই রাখা। শেফা, তুই এই কথা বলতে পারলি? আর তুই তো জানোসই কবিতা ওরকম বেয়াদব, কোনো কথাই শোনে না, এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলে। তুই জানি শুনে কেন ওর কথায় মন খারাপ করতেছিস? তুই যদি মন খারাপ করস তাহলে জামাই বাবার যে দোষ কি দিব, সেও তো আরো মন খারাপ করবে। মা, তোমরা আমার বাপ মা, তোমার সামনে তোমার ছোট মাইয়া আমারে অপমান করে কথা কয়, আমার অপমান করে কথা কয়, আমি মাইনা নিলাম। কিন্তু তোমাকে সামনে দাঁড়াইয়া আমার স্বামীর অপমান করে কথা কয়, আর তোমরা তার সাথে সাথে তাল মিলাও। কেমন বাবা মা হইছো তোমরা? হ্যাঁ, টাকা দেখা ভুলে গেছো? ভেদাভেদ করো জামাইগো মধ্যে। কেমন মা বাপ তোমরা? জন্ম দাও না আমারে। মারে, আমি তোর কষ্ট বুঝি, কিন্তু কি করব বল, আমিও তো নিরুপায়। আমি তোদের পক্ষ নিয়ে কথা বলতে গেলে তোর বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি যে আসলে কিছুই করতে পারতেছি না। আর তাছাড়া তুই তো জানোস আমি তোকে, তোর জামাইকে অনেক ভালোবাসি, এখন আমার কিছুই করার নাই। আর জামাই বাবাজি, তুমি ওর কথায় কোনো মন খারাপ করো না। না না আম্মা, কি মন খারাপ করুন? আপনি বরং আপনার মেয়ের কথায় কিছু মনে করেন না। ওই সে আমারে কয়টা কথা কইছে তো, এই জন্য ওর খারাপ লাগছে। শোনো, আমার স্বামী মাঠের চাষা বসা হইতে পারে,
মাঠে কাম করতে পারে, কিন্তু তার মনটা অনেক বড়। হয়তো তোমাকে জন্য বড় বড় মাছ, মাংস, মিষ্টি, তারপরে কি কয় দই, এগুলো আনতে পারে না। কিন্তু আমার স্বামীর যতটুকু সামর্থ্য আছে অতটুকু কিন্তু তোমাকে লেগে আনে। কিন্তু তাই বলে এই না তো তারা দিনের পর দিন অপমান করবা। একটা কথা কি জানো মা, আমি কিন্তু ওর ঘরে অনেক শান্তিতে আছি। আর তোমার মাইয়ার জামাই কি করে? গাঞ্জা মদ খাইয়া বেড়ায়, মানুষে সিসি করে। টাকা আছে তো কি হইছে, মাইয়া গুলো লুচ্ছামি করে বেড়ায়, এগুলো কি আমরা জানি না? খুব শান্তিতে আছে তোমার মাইয়া, টাকা দেখা সবকিছু ভুলে যায় তোমার মাইয়া আর তোমরা, তাই না? শোনো, খামু না, তোমাকে মাইয়া জামার লিগে যা রেডি করছে আমরা খামু না, লয়ে যাও। আমাকে লেগে যে সবজি আনছি না, সবজি দাও, আমরা ওইগুলোই বয়ে বয়ে খাই। মা শেফা, এইগুলো যদি তোরা না খাস আমি খুব কষ্ট পাবো। না না মা, ওর কথায় আপনি কিছু মনে করেন না, ওই একটু বেশি বেশি কইতেছে। এগুলা দিয়ে আমরা সুন্দরভাবে ইফতার করতে পারবো। এক কাজ করেন, আপনিও আমাকে লগে ইফতার করেন। না বাবা, তোমরা করো, আমার ওইদিকে অনেক কাজ আছে, আমি কাজগুলো সারি। আচ্ছা ঠিক আছে। স্যার, এটা কি তোমার খাওয়ার দরকার এখন? একবার ইফতারি না করলে কি হইতো? একবার করে কইতেছি চলো বাড়িতে যাই, বাড়িতে যাই, তুমি আমার কথা কানেই নিতেছো না। এতগুলো অপমান করলো, তাতেও তোমার পেট ভরে নাই? তোমার এই বাড়িতে ইফতার খাইতে হইব? হ্যাঁ, চলো না বাড়িতে। বারবার করে কইছিলাম এই বাড়িতে আসার আগে যাইতে হইব না আমার বাপের বাড়িতে। ওই বাড়িতে গেলে তোমারে যে অপমানগুলো করে এগুলো আমি সহ্য করতে পারি না। তারপরে তুমি এই বাড়িতেই আবা কেন? এই বাড়িতে তুমি কি পাইছো? আচ্ছা বাদ দাও না, এইভাবে যে বলতেছো, ওনারা মুরব্বী, ওনারা মনে কষ্ট পাবো। আর আইসে যেহেতু পড়ছি, আমরা তো বাড়িতে এর থেকে ভালো ইফতার করি না, এইগুলা দিয়ে নয় ইফতার করি। দেখো, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকাইয়া তোমার কথা শুনে আমি এই বাড়িতে আইছি। এই বাড়িতে আসার মতো ইচ্ছা আমার কখনোই ছিল না। তোমার আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আর কোনোদিনও কইও না আমারে যে তুমি আমার বাপের বাড়িতে আসবা। শ্বশুর বাড়ির খাওয়ার স্বাদ এবারের মতো মিটাই নাও, আর কোনোদিন এই বাড়িতে আমো না। চলো, ইফতারি করার দরকার নেই, বাড়িতে যাইয়া পান্তাবাদ দিয়ে ইফতারি করবো। চলো। দেখো, আমরা যদি এইভাবে ফালাইয়া রেখে যাই, আব্বা আম্মা মনে অনেক কষ্ট পাবো। বাদ দাও না। তোমার কি মনে হয় তুমি ইফতারি কইরা না গেলে এরা কষ্ট পাইবো? এরা কষ্ট পাইবো না। তুমি আমি এই বাড়িতে আইলে এরা উল্টা বেশি কষ্ট পায়। তারা নামা করে বোঝা মনে করে। আমি বুঝতে পারি আমার বাপ মা গরিব পছন্দ করে না। আচ্ছা থাক, তুমি কষ্ট পাও না, যেহেতু আজান দিয়ে ফেলছে, না ইফতারটা করি। না, আমি ইফতারি করবো না। তোমার যদি ইফতারি করতে মন চাই তুমি করো, আমি চলে যাবো, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা বাদ দাও না, তুমি যেইভাবে কইতেছ, আব্বা আম্মা যদি শুনে তাহলে তাকে মনে অনেক কষ্ট পাইব। আর বাড়িতেও তো আমরা এর থেকে ভালো ইফতার করি না, আমাকে কপালে যেটা আছে ওইটাই তো আমরা পাবো, তাই না? আমি তোমারে দিনে দিনে দেখে অবাক হই। তোমারে আমার বাড়ির সব লোকজন মিলে অপমান করে, আর তুমি সেগুলো মুখ বুঝে সহ্য করো। আমি বউ হই, আমি এগুলো কিভাবে সহ্য করবো কও? বারবার করে কইছি আমার বাড়ির লোকজন তোমারে দেখতে পারে না, কারণ আমরা গরিব, তুমি মাঠের চাষা ভুষা। যেহেতু তারা সহ্য করতে পারে না, এই বাড়িতে আসার কি দরকার? চলো, বাড়িতে গিয়ে পান্তা ভাত খাইলেও মনটারে শান্তিতে রাখতে পারবো যে না, এই নামা করে কেউ কথা শুনাইবো না, আমার স্বামীরই কেউ কথা শুনাইবো না। আমি কেমনে সহ্য করি কও? সবাই মিলে আমার স্বামীর অপমান করে, আমি কি দাঁড়াই দাঁড়াই মুখ বুঝে সহ্য করবো? আচ্ছা থাক, যা হওয়ার তো হয়ে গেছে, এটা নিয়ে আর মনে কষ্ট নিও না। না, ইফতারটা করো। না, আমি এই বাড়ির ইফতার করবো না। এই বাড়ির ইফতার করলে আমার পেটে গলা দিয়ে নামবো না, মনে হইব বিষ খাইতেছি আমি। চলো বাড়িতে, চলো বাড়িতে যাই খামো। ঠিক আছে, তুমি যেহেতু কইতাছ ইফতার করবো না, তুমি যদি ইফতার না করো, তোমার রেখে তো আর আমি ইফতার করতে পারবো না। চলো জায়গা। আচ্ছা ঠিক আছে, সারাদিন রোজা ছিলাম, আমি আর তোমার না খাওয়াই রাখতে চাই না, খাও। খাও। হ্যাঁ জামাই বাবাজি,
এবার বলো তুমি কি বলতে চাইছিলা? আব্বু আসলে সব কথা তো আমি বলতে পারি না, হ্যাঁ, তুমি বলো। বাবা, আসলে হয়েছে কি, তুমি তো জানোই যে তোমাদের জামাই একটা ব্যবসা করে। এখন তোমাদের জামাই চাচ্ছিল ব্যবসাটাকে আরো বড় করার জন্য, সেজন্য কিছু টাকারও দরকার। ওই বেশি না, 10 লক্ষ টাকা যদি তুমি দিতে ব্যবসাটা বড় করতে পারতো। মানে হয়েছে কি, ও লজ্জায় কিছু বলতে পারছে না, সেজন্য আমি তোমাকে বললাম। আসলে আব্বু বিষয়টা হচ্ছে, টাকা তো আমার প্রয়োজন প্রায় 60 লক্ষ। বিজনেসের একটা নতুন পলিসি পাইছি, ওই অনুযায়ী যদি বিজনেস করতে পারি তাহলে মান্থলি 7-8 লক্ষ টাকা প্রফিটের একটা বিষয় আছে। তো যাই হোক, আমার প্রায় 50 লক্ষ টাকা ম্যানেজ হয়ে গেছে। তো আপনি যদি আর 10 লক্ষ টাকা দিয়ে আমাকে সহায়তাটা করেন তাহলে মনে হয় আমি বিজনেসটা আগায় নিয়ে যেতে পারবো। তো আপনার কাছে তো এটা হচ্ছে পানি ভাতের মতো, যদি আপনি চান তাহলে আজকে দিতে পারেন, না হলে কালকে দিলেও সমস্যা নেই, কালকে দুপুরের আগে দিলেই হবে, কি বলো? হ্যাঁ, সেটাই। কোনো ব্যাপারই না। আসলে তুমি 10 লক্ষ টাকা চাইছো, এই টাকার তো আমার কাছে কোনো কিছুই না। কিন্তু বাবাজি, হয়েছে কি, আমিও একটা প্রস্তাব আমি তোমার কাছে রাখতে চাইতেছি। সেটা হলো যে আমি বেশ কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে, আমি একটা লোন নিয়েছিলাম ব্যাংকের থেকে 20 লক্ষ টাকা। তো আমার ব্যবসার লস খাওয়াতে ওই লোনটা আর শোধ করতে পারতেছি না। তাই তোমার শাশুড়ি আর আমি একটা চিন্তা ভাবনা করছি যে যেহেতু আমাদের ছোট জামাই, আল্লাহর রহমতে তার অবস্থা খুব ভালো, জামাইয়ের কাছে আপাতত আর কি 20 লক্ষ টাকা নিতে চাইতেছিলাম। তা না হলে আসলে আমার বাড়িটা নিলাম হয়ে যায়। এখন বাবাজি, তুমি যদি আমার 20 লক্ষ টাকা দাও তাহলে আর আমার এই বাড়িটা নিলাম হয় না। আমি তোমাকে খুব তাড়াতাড়ি এই টাকাটা শোধ করে দেবো। কি বলতেছেন আব্বা, আপনার বাড়ি নিলাম হয়ে যাইতেছে? 20 লক্ষ টাকা কোনো ফেক না, টাকা আমি দিতাম যদি আমার কাছে টাকা থাকতো। আমি আমার ব্যবসায়িক পলিসির কারণে আমি 50 লক্ষ টাকা গুছায় রাখছি, আর 10 লক্ষ টাকার জন্য আমি ব্যবসা করতে পারতেছি না। আর আমি আপনার কাছে চাইলাম 10 লক্ষ টাকা ধার, আর আপনি আমার দিলেন উল্টা জুতার বাড়ি। আপনি আরো ফিরতি আমার কাছে 20 লক্ষ টাকা চাইতেছেন, এটা কি একটা কথা হইলো? আর আপনি তখন ফকির হয়ে গেছেন, রাস্তার ফকির, যার বাড়িঘর নাই সে হইতেছে রাস্তার ফকির। আর আমি রাস্তার ফকিরের কোনো মেয়ের সাথে সংসার করতে পারবো না। আমি আপনার কাছে 10 লক্ষ টাকা চাইছিলাম, আপনি এখন যদি আমাকে দিতে না পারেন, কালকে আপনার মেয়ের মাধ্যমে আমার বাড়িতে পাঠিয়ে দিবেন। আর যদি এই 10 লক্ষ টাকা দিতে না পারেন, আপনার মেয়েকে আর কোনোদিনও আমার বাড়িতে পাঠাইবেন না, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আরে কি কইতাছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলে? তোর বাপ যে 20 লক্ষ টাকা লোন উঠাইছে, কোনোদিন আমারে বলছিলি? হ্যাঁ, যদি টাকা নিয়ে আসতে পারোস তাহলে আসবি, না হলে আমার পিছে পিছে আসবি না, না করে দিলাম। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছোট জামাই টাকা দিতে পারে নাই, তাতে কি হয়েছে? আমি আপনার 20 লাখ টাকা দিব। জামাই, তুমি আমাকে 20 লাখ টাকা দেবা? বাবা, তুমি কার কথা বিশ্বাস করতেছো? এই গরিব ফকিরনিটার কথা? আচ্ছা, ও কি 20 লাখ টাকা কখনো চোখে দেখছে? কখনো গুইনা দেখছে? চাষা বাসা 20-10 টাকা ধরে হাত দিয়া, সেইটা দেখে অনেক খুশি হয়ে যায়, আবার সে নাকি দিব 20 লাখ টাকা দিব। এইসব কথা বাদ দিয়ে এখান থেকে যাও তো। এই যে সকাল থেকে আমার স্বামীর অনেক অপমান করছো, সবকিছু মুখ বুঝে সহ্য করছি, কিন্তু এখন আর সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, তোমার জামাই বাড়িতে আইছিল কেন? আমার বাপের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। যেখানে আমার বাপেই নিজে বিপদে পড়েছে, সে উল্টো আমার বাপের কাছ থেকে টাকা নিবে। কই দিল না তো তোমার জামাই টাকা, উল্টা আরো তোমার সর মাইরা তোমার সাইডে এখান থেকে চলে গেল। আর আমার স্বামী খেটে খাওয়ালো কইলো, মাঠে কাজ করলো, সে কিন্তু আমার বাপের 20 লাখ টাকা দিতে চাইছে, কারণ তার সামর্থ্য আছে দেওয়ার। সব সময় ওই মাঠে কাজ করে যারা, তাকে তো ছোট করে দেখো। আজকে আমার স্বামীর মতো কৃষকরা মাঠে কাজ করে বইলা চিকন চালের ভাত খাইতে পারো। হ্যাঁ, খাওয়ার সময় তো কষ্ট লাগে না, কিন্তু যারা ধান ভানে চাল বানায় তারা জানে একটা চাল বের করতে কতটা কষ্ট হয়। বাবা, আমার স্বামীরে দেখতেছেন, সে হয়তো মাঠে কাজ করতে পারে, কিন্তু তার সম্পত্তির অভাব নেই। তোমার থেকেও তার জমি জমা বেশি আছে।
আমি সংসার করে বুঝতে পারছি ওগো বাড়িতে আমি হয়তো বা ওদের মতো করেই থাকি, কিন্তু আব্বা ওগো ঘরে কোনো অশান্তি নেই, কোনো কিছুর অভাব নেই। তোমার জামাই তোমার টাকা দিতে পারো। আচ্ছা তুমি থামো না, কি শুরু করছো? এমনিতে আব্বা অনেক বিপদে আছে, এই বিপদের মধ্যে এত কথা শুনে লাভ আছে? আব্বা আপনি আমার একটু সময় দেন, আমি আপনার টাকার ব্যবস্থা করে দিতেছি। কিরে, তুই গেলি শ্বশুর বাড়ি, তো এখানে আইসে মন খারাপ করে বসে রইলি কেন? আব্বা আমি তো একটা বিপদে পড়ে গেছি। কি হয়েছে বলতো? আমার শ্বশুর ব্যাংক থেকে 20 লাখ টাকা লোন উঠাইছে বাড়িটারে বন্ধক রাইখা। এখন সেই লোনের টাকাটা পরিশোধ করতে পারতেছে না। শুনতেছি বাড়িটা নাকি নিলামে উঠবো। চিন্তা করো, আমার শ্বশুরের এই বিপদের সময় আমি যদি ওনার পাশে না থাকতে পারি তাহলে আমি কেমন জামাই বলো তো? কি কস? তোর শ্বশুরের এই বাড়ি নিলাম হয়ে যাব? আর তুই জামাই থাকতে যদি তোর শ্বশুরের বাড়িটা নিলাম হয়ে যায়, তাহলে তোর মানিজ্যত যাইব না? তারা হইলো বড় লোক মানুষ, অনেক পুরনো দিনের বড় লোক। তাহলে এতে করে কি করা যায় বলতো? আমি তো কিছুই বুঝতেছি না আব্বা, কিন্তু একটা তো ব্যবস্থা করাই দরকার। তুই দাঁড়া, তুই কোনো চিন্তা করবি না, আমি আসতেছি। তুমি আবার কই যাইতেছো? বুঝলাম না, আব্বা আবার কই গেল? কি যে করি, মাথায় কিছুই ধরতেছে না। এই নে, এখানে 5 লাখ টাকা আছে, এটা নিয়ে যা। আমি কালকা জমি জিরাত বিক্রি করে হইলো আরো 15 লাখ টাকা তোরে দেবো, তুই দিয়ে আসবি। আব্বা তুমি এটা কি কইতেছো? আমাকে জমি বেচে তুমি টাকা দিবা? আরে বোকা, তুই কি কস? আর হইলো বড় লোক মানুষ, পুরনো দিনের বড় মানুষ। হ্যাঁ, যদি মানিজ্যত চলে যায় তাহলে তোর মানিজ্যত থাকবো। তুই এই টাকাটা দিয়ে আয়, আমার জমি বিক্রি করে আমি টাকা দিয়ে আইবো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাইলে যাইতেছি। দাঁড়া দাঁড়া, এই ব্যাগে ভরে নে। গেলাম তাইলে আমি। তুই যা যা। আব্বা এনেন, এখানে 5 লাখ টাকা আছে। সবসময় তো আর ঘরে টাকা থাকে না, বাকি 15 লাখ টাকা আপনার আমি কালকে ম্যানেজ করে দিতেছি। কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পেলে? আব্বা আমরা গরিব মানুষ, আমাকে চাষি জমি ছাড়া আর কিছুই নাই, কারণ আমরা কৃষক। চাষি জমির উপরে আমাদের ভরসা। এই যে টাকাটা দেখতেছেন, সরিষা বিক্রি করা টাকা। 4 ভাগের 1 ভাগ সরিষা বিক্রি করে এই টাকাটা পাইছি। শুধু সরিষা না, পেঁয়াজ, শুকনা মরিচ, গম, ভুট্টা, রসুন সব কিছুই আমরা বিক্রি করি। আব্বা আমরা কখনো টাকার বড়াই দেখাই না। আমরা কৃষক তো সবসময় মাটির সাথে মিশে থাকতে খুব পছন্দ করি। আপনি হয়তো জানেন না আব্বা, এখনকার সময়ে অনেক শিল্পপতি এই কৃষি নিয়ে পড়ে থাকে, কারণ কৃষিতে অনেক লাভ। আব্বা ছোট মুখে একটা বড় কথা কই, আমরা প্রতি বছর যে ফসল ফলাই আর ওই ফসল যে বিক্রি করি, 2টা বছর যদি ফসল বিক্রি করি না, আপনার ওই বাড়ির মতো 2-3টা বাড়ি আমরা উঠাইতে পারি। সেই টাকা আমাদের কাছে থাকে, কিন্তু আমরা সেটা করি না, কারণ আমরা ওই টাকাটা কৃষি জমিতে ইনভেস্ট করি, যেন আরো বেশি টাকা ইনকাম করতে পারি। আব্বা আমি জানি হয়তো ওর কথা আপনার বিশ্বাস হবে না। আপনি তো আমার বাড়িতে কখনো যান নাই, আমার বাড়িতে একদিন যাইয়া দেখেন। হয়তো আমরা এই ফকিন্নি পোশাক পরে এই বাড়িতে আইতে পারি, কিন্তু বাড়িতে গেলে বুঝতে পারবেন ওর কি কি আছে। আর আশেপাশে খবর নিয়ে দেখবেন আপনাকে জামাই কিন্তু অনেক টানছে, অনেকেই কিন্তু সাহায্য করে, যেটা আমরা কোনদিন করতে পারিনি। মাশেফা, কথায় আছে জোহরি সোনা চিনে আর কামার চিনে লোহা। মাগো আমি সোনা চিনেছি অনেক আগেই। জামাই, তুমি আমার বড় জামাই, এই টাকাগুলো তুমি রাখো রাখো।
এই যে তুমি যা শুনলে, আমি যা বলেছি, এগুলো সব আমার নাটক। হ্যাঁ বাবা, আমি ব্যাংকের থেকে কোনো লোন নেইনি, আর আমার বাড়িও নিলাম হবে না। আব্বা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জাস্ট পরীক্ষা করলাম। হ্যাঁ বড় জামাই, শোনো, এরও কারণ আছে। কারণ আমার ছোট জামাইটা খুব লাফালাফি করে, বুঝতে পারলে? তার মধ্যে খুব অহংকার। তখন আমি চিন্তা করলাম যে আমার ছোট জামাইকে একটু পরীক্ষা করি, তার সাথে তোমাকেও, যার জন্য আজকের এই নাটকটা, বুঝলে? তা না হলে তুমি বোঝো যে আমার ছোট জামাই আমারই সামনে আমার মেয়ের গায়ে হাত দেয়। আমরা তো ভদ্রলোক, আর আমার ভাগ্যে জুটেছে আমার ছোট মেয়ের জামাই একটা ছোট লোক, যার জন্য আজকে আমার এই পরীক্ষাটা। যখনই আমি 20 লক্ষ টাকা তার কাছে আমি চাইলাম, সে আমার মেয়েকে নির্যাতন করলো আমার সামনে, তোমার শাশুড়ির সামনে তার স্ত্রী গায়ে হাত দিল, এবং এটাও বলে গেল যে 10 লক্ষ টাকা না নিয়ে গেলে আমার মেয়েকে সে ডিভোর্স দিবে। বাবা, আমি সোনা চিনতে ভুল করিনি, তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম এই মুহূর্তে। আর তাছাড়া আমার যা সয় সম্পত্তি আছে সবই তো আমার 2 মেয়ের, আমার কোনো ছেলে সন্তান নেই, ওরাই তো মালিক। তাই আজ থেকে এখনই আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে সব কিছুর মালিক হবে একমাত্র তুমি। বাবা, এইসব কি বলছো তুমি? আমি আমি কি করেছি? চুপ করো কবিতা, তোমার কথা বলার মতো কোনো মুখ নেই। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমার অবর্তমানে তোমার বটগাছ হয়ে থাকবে এই আমার বড় জামাই। তুমি কোনো চিন্তা করো না, তোমার যতটুকু তুমি পাও আমার সম্পত্তি, আমার বড় জামাই তোমাকে কখনো ঠকাবে না, নিশ্চিন্ত থাকতে পারো। বাবা, তা হয়তো বা ঠিকই বলছো। আসলে তোমাকে জামাইরা আমি অনেক ভালোবাসতাম, তো ও যখন যা বলতো আমি ঠিক তাই করতাম, ওর কথা মতো চলতাম। আর ওর কথা মতো চলতে যায় কখন যে আমি বড়দের সাথে বেয়াদবি করা শুরু করছি সেটা আসলে বুঝতে পারিনি। আপু, তুই আমার মাফ করে দে। আমি তো তোর ছোট বোন, আর ছোট বোনের উপরে কেউ রাগ করে থাকে বল? আমি তোর উপর রাগ করে আছি, তোর তাই মনে হয়? শোন, মাফ আমার কাছে না চাইয়া যার কাছে চাইলে তার মনের কষ্ট দূর হবে তার কাছে চা। আমারে মাফ করে দেন, আমি আসলে অনেক বেয়াদবি করে ফেলছি। আর না না, মাপ চাওয়ার কিছু নাই, তুমি তো আমার ছোট বোনই, সব ঠিক আছে। শোনো বড় জামাই, আসলে তোমার শ্বশুর তোমার সাথে আজকে সারাদিন যে ব্যবহারটা করছে বা এর আগে যে ব্যবহারটা করছে, এটা আসলে আমাদের দুজনেরই একটা প্ল্যান ছিল। আমরা যাচাই বাছাই করতে চাইছিলাম যে আসলে আমাদের কোন মেয়ের জামাইটা ভালো, সবচেয়ে সঠিক পথে পরিচালিত হচ্ছে। এই জন্য তুমি কিছু মনে করো না বাবা। না আম্মা, কি যে বলেন, আপনারা আমার মুরব্বী, আপনারা যা করবেন সেটাই আমার জন্য আশীর্বাদ। শোনো, এখন আমি একটা কথা বলি। আমাদের বাড়িতে হাঁসের খামার আছে, মুরগির খামার আছে। দেশি মুরগি কিন্তু আব্বা তাকে পছন্দ করে। চলো আব্বা, বাড়িতে চলো, আমার বাড়িতে যাই, আজকে খাবো। অবশ্যই যাব, কবজি ডুবিয়ে খাবো।